শেখ হাসিনা পুতুলের পর এবার পূর্বাঞ্চলের প্লট দুর্নীতি মামলায় রেহানা টিউলিপ সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 2 সপ্তাহ পর অগ্রগতি প্রতিবেদন। ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া যুবক চিহ্নিত, দাবি ডিএমপির। আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি চলছে পূর্ণমাত্রায়। বর্ষবরণে পাহাড়ে জলকেলি। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা। বর্ষবরণের উৎসবে সবাইকে অংশ নেওয়ার আহ্বান। পহেলা বৈশাখ নববর্ষ, তার প্রাক্কালে আজকে এই দিনে এত বড় একটা কাজের শরীক হতে পারবো, সেই জন্য নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। মডেল মেঘনাকে গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয়নি বললেন আইন উপদেষ্টা। আসিয়া ধর্ষণ মামলার চার্জশিট জমা আজই। আমরা আশা করছি চার্জশিটটি আজকে আদালত দাখিল করা হবে এবং আপনারা জানেন আমরা আইনগত যে পরিবর্তন এনেছি, চার্জশিট দাখিল করার পর 90 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। শরীয়তপুরের বিলাসপুরের ঘরে ঘরে তৈরি হচ্ছে হাত বোমা। 2 নাটের গুরু কুদ্দুস ও জলিলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এলোপাথারি বোম মারছে, পরে আমি ওই পর অবস্থা হাত দিয়ে ফিরেছি, হাতে আমার বোমলে হাত উড়ে গেছে সাথে সাথে। পিছনে দেখছি একটা না 9 মাস 7 মাস 8 মাস মারামারি হয়েছে। বোমা কুদ্দুসের ভাই নুর ইসলাম ব্যাপারী, সে হলো প্রতিটা এলাকায় বোমের সাপ্লাইটা করে। এবার ইলেকট্রনিক পণ্যের বাড়তি ট্যারিফ বাতিল করল ট্রাম্প প্রশাসন। স্বস্তিতে অ্যাপল, মাইক্রোসফটের মতো টেক জায়ান্টরা। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে 30 কাঠা প্লট গ্রহণের আলাদা 3 মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটনের সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামিদের গ্রেফতার করা গেল কিনা এই সংক্রান্ত প্রতিবেদনের জন্য 27 এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত 10 এপ্রিল রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত। সার্বজনীন উৎসব পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, প্রাচীনকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা পালন করছে বৌদ্ধ বিহারগুলো, যা দেশের ঐতিহ্যের অংশ। তার প্রত্যাশা, দেশে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হবে। রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি। বৌদ্ধ বিহারে তাকে স্বাগত জানায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অন্তর্বর্তী সরকার প্রধান। পরে তিনি ঘুরে দেখেন পুরো এলাকা। বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয় তাকে। অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সেনাপ্রধান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে বাংলাদেশ সেনাবাহিনী। জোর দেন পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার উপর। ধর্ম উপদেষ্টা জানান, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দিতে রাষ্ট্র প্রস্তুত। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সম্প্রীতি ভবনের কাজে সেনাবাহিনীর যোগদানে অভিনন্দন জানান। সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশের বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনার ব্যাপারে জানান তিনি। বলেন, বৌদ্ধ বিহারগুলো এদেশের ঐতিহ্যের অংশ। অতি প্রাচীন সময় থেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো। এগুলো আমাদের ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন। পৃথিবীর দূর দূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এই বিহারগুলোতে আসতেন। মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী
বিশ্বে ছড়িয়ে দিতেন। শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয়, সমাজের জনকল্যাণকর কর্মসূচিরও কেন্দ্র ছিল এদেশের বৌদ্ধ বিহারগুলো। বক্তব্যের এক পর্যায়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন ডক্টর ইউনূস। জোর দেন দেশব্যাপী সম্প্রীতির ব্যাপারে। আর মিলন মেলার কথা কই, মিলন মেলা তো এনে হতে দিলই তো না, এন জিনিস গরম ফুরিতে টানিয়ানুন ফুরিবে, ব্যাগুনারে ফোয়াশা লইয়ারা যেন টানিয়াই। এ সময় নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। সার্বজনীন উৎসব পহেলা বৈশাখে দেশের সবাই অংশ নেবে, সেই আশাও প্রকাশ করেন তিনি। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। সম্প্রীতি ভবন দেশের মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। চারুকলায় দুটি পাপেটে আগুন দেওয়ার সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে। এতে দেখা গেছে ভোররাতে এক যুবক ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিফে আগুন ধরিয়ে দেয়। মাত্র 2 মিনিটের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে তারপর সটকে পড়ে ওই যুবক। এদিকে ডিএমপি কমিশনার জানান, আনন্দ শোভাযাত্রার আগেই চারুকলার মোটিভে আগুন দেওয়া দুর্বৃত্তকে গ্রেফতার করা হবে। এই দৃশ্য শনিবার ভোর 4টা 44 মিনিটের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গেট টপকে ভেতরে ঢুকে পড়ে এক যুবক। সম্ভবত আগে থেকে ঘটনাস্থলে রাখা দাহ্য পদার্থ জাতীয় কিছু ছেটানো হয় সেখানে। আনন্দ শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি ও পায়রার পাপেটে আগুন ধরিয়ে দেয় সে। পাপেটগুলো পুড়ে যাওয়া নিশ্চিত করে নিরাপত্তা বাহিনী সহ সবার চোখ এড়িয়ে ফটক টপকে বেরিয়ে যায় দুষ্কৃতকারী। এ আগুনেই পুড়ে ছাই হয়ে যায় নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো আলোচিত ফ্যাসিবাদের মুখাকৃতি সহ 2টি পাপেট। এ ঘটনায় শাহবাগ থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা হয়েছে। ডিএমপি কমিশনারের দাবি, আনন্দ শোভাযাত্রার আগেই দুর্বৃত্তকে গ্রেফতার সম্ভব হবে। খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব, এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হব ইনশাআল্লাহ। এদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের প্রচেষ্টা ছিল, নিরাপত্তা ছিল, কিন্তু এরকম কাজ যদি কেউ করতে চায় সেটা আমরা দেখেছি এটা করতে পারে, তারপরে আমরা এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কাল শোভাযাত্রার আগেই চারুকলায় ফ্যাসিস্ট মোটিভ পোড়ানোই জড়িতদের ধরা সম্ভব হবে, এমনটাই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রমনা বটমূল ও নববর্ষের নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে যান তিনি ও র্যাব মহাপরিচালক AK-M শহীদুর রহমান। এ সময় ডিএমপি কমিশনার বলেন, চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানোর ঘটনায় তদন্ত চলছে। নিরাপত্তায় নিয়োজিত কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তায় থাকবে 18,000 পুলিশ সদস্য। র্যাবের ডিজি বলেন, উৎসব উদযাপন ঘিরে কোনো শঙ্কা নেই, অনলাইনে অপপ্রচার নিয়েও বিশেষ নজর রাখা হচ্ছে। বর্ষবরণের শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে চারুকলার মতামত নেওয়া হয়নি। স্বতঃস্ফূর্ত আয়োজনকে কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছে অনুষদের শিক্ষার্থীরা। সকালে এক সংবাদ সম্মেলনে সাবেক বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে তারা বলেন, সিনেটের মাধ্যমে নাম পরিবর্তন করা হলেও সেখানে কোনো ছাত্র প্রতিনিধি ছিল না। শোভাযাত্রার নাম পরিবর্তনের যৌক্তিক কারণ জানানোর দাবি জানান তারা। এ সময় তারা বলেন, স্বৈরাচারের প্রতিকৃতির নকশা তৈরিতে নকশাকারের কোনো অনুমতি নেওয়া হয়নি। জানান, খালেদা জিয়ার যে প্রতিকৃতি নিয়ে বিতর্ক সেটা চারুকলার নয়, পিকআপে করে এনে জুড়ে দেয়া হয়েছিল শোভাযাত্রায়। এ নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল ও ফারুকি মিথ্যাচার করছেন বলেও দাবি শিক্ষার্থীদের। বিগত ফ্যাসিস্ট রেজিমে এই জিনিসটা চেঞ্জ করার চেষ্টা করতেছিল, তারা কিন্তু পারেনি, কারণ স্টুডেন্টদের পক্ষ থেকে ওই রেজিস্ট্যান্সটা গত 3 বছরই ছিল। তাহলে এবার কেন? আমার একটা কার্টুন যেটা জুলাইয়ের 18 তারিখে আমি প্রকাশ করি, সেটা থেকে ইন্সপায়ার হয়ে ওটা বানানো, কিন্তু এই ব্যাপারে চারুকলার প্রশাসন, শিল্পী থেকে শুরু করে কেউই আমার কোনো কনসেন্ট বা আমাকে একবার ওয়াকিবহালও করেনি। হয়তো বা আমি না করতাম না অবশ্যই। পার্বত্যাঞ্চলে চলছে 3 দিনের বৈশাখী উৎসব।
আজ উৎসবের দ্বিতীয় দিনে শোভাযাত্রা সহ রয়েছে নানা আয়োজন। সকালে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে ঐতিহ্যবাহী পোশাক আর সাজসজ্জায় অংশ নেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় পূজার, শ্রদ্ধা জানানো হয় প্রবীণদের, গুণীজনদের দেয়া হয় সংবর্ধনাও। পাশাপাশি পিঠা উৎসব সহ রয়েছে আরও নানা আয়োজন। বৈশাখী ঘিরে উৎসব মুখর রাঙামাটিও। এই বিলির মাধ্যমে আমরা সমাজ, ছোট বড় সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রধান আকর্ষণ আমাদের এই সাংগ্রা রেলি। কালকে হচ্ছে 14 এপ্রিল, সকালে ছয়ন দেব আমরা, আর বিকালে হচ্ছে বুদ্ধ স্নান করব, আর রাত্রে হচ্ছে সবার পাড়াতে পিঠা উৎসব হবে। এবছরে আমি মনে করি যে আরো গত বছর যাতে অনেক ভালো হবে এই সংক্রান্ত উৎসবটা। বৈশাখী উপলক্ষে খাগড়াছড়িতে জলকেলি অনুষ্ঠিত হয়েছে। সকালে চেঙ্গি নদীর চেলাছড়া পাড়া এলাকায় ফুল পূজার মধ্য দিয়ে বৈশুর আনুষ্ঠানিকতা শুরু করে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ। ঐতিহ্যবাহী পোশাক গায়ে ফুল ভাসিয়ে প্রার্থনা করেন তারা। সাংগ্রাই উৎসব ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে মারমা সম্প্রদায়ের মানুষ। পরে জলকেলিতে মেতে ওঠে তরুণ তরুণীরা। একে অপরকে লক্ষ্য করে পানি ছিটানো হয়। এর মাধ্যমে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নেয় তারা। দর্শক, বলছিলাম পার্বত্য অঞ্চলে চলছে 3 দিনের বৈশাখী উৎসব। আজকে দ্বিতীয় দিন, শোভাযাত্রা সহ নানা আয়োজন রয়েছে। খাগড়াছড়িতে জলকেলি চলছে। আমরা এই বিষয়ে জানবো। আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস আমাদের সাথে যোগ দিচ্ছেন। শাহরিয়ার, জলকেলিতে এবারের অংশগ্রহণ কেমন দেখছেন? কেমন আনন্দ উদযাপন করছেন মানুষ? মনোবাসনা নিয়ে কি বলছেন অংশগ্রহণকারীরা? লোপা, আপনি তো জানেন যে পাহাড়ের প্রাণের উৎসব বৈশাখী উৎসব শুরু হয়েছে এবং সেটি চলছে। বিভিন্ন পাড়ায় পাড়ায় যে উৎসবের আমেজ সেটি কিন্তু রং ছড়িয়েছে। তবে এই বছর আমরা একটু ভিন্নতা দেখতে পেয়েছি। অর্থাৎ উৎসব চললেও উৎসব সংবাদ সংগ্রহের যে ব্যাপারটি রয়েছে, অর্থাৎ আমরা প্রতি বছর যে আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে উৎসবের সংবাদ কাভার করি, সেটি এবার আসলে সেটি অনেকটা আমাদের ব্যাঘাত ঘটছে এবং সেই বিঘ্নর মধ্য দিয়েও আমরা কিন্তু বিভিন্ন সংবাদ অনেকটা কথার মধ্য দিয়েই সেটি দেখানোর চেষ্টা করছি। যাই হোক, মানে এখন যদি বলতে চাই যে পানি খেলার বিষয়টি, সেটা হচ্ছে আজকে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই উৎসব উপলক্ষে তারা জেলা সদরের আপার পেরাছড়া এলাকায় পানি খেলার আয়োজন করেছিল এবং এখন থেকে ঘণ্টাখানেক আগেই সে পানি খেলাটুকু শেষ হয়েছে। তবে তাদের সবচেয়ে যে ঐতিহ্যের, অর্থাৎ সাংগ্রাই উৎসবের সবচেয়ে ঐতিহ্যের যে খেলা, ধ খেলা, সেটা এখন আমরা দেখছি। একই সাথে আরেকটি খেলা রয়েছে আলারি খেলা। এই দুটি খেলা সাথে হচ্ছে পানি খেলা। এই আলারি, ধ খেলা এবং পানি খেলা মারমা সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের সাথে একেবারে অঙ্গে জড়িয়ে রয়েছে, যার কারণে সাংগ্রাই উৎসবে ধ খেলা, আলারি খেলা এবং পানি খেলার উৎসবটুকু হয়ে থাকে। তো যে পানি খেলায় আমরা এসেছিলাম সেটি দেখানোর চেষ্টা করেছে এর আগের সংবাদও। সেখানে তারা আমাদেরকে জানিয়েছেন এই উৎসবটুকু আসলে তাদের পানি খেলা যে বর্ণিলতা থাকে সেটি তারা করছেন এবং এই উৎসবগুলোর মধ্য দিয়ে তারা পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে তারা বরণ করে নেয়। একই সাথে পাহাড়ের যে শান্তি, সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ, মৈত্রী যে ভাব, সেটি বজায় রাখার জন্য তারা প্রার্থনাও করেছেন। ঠিক এই মুহূর্তে শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে 7 দিনব্যাপী বৈশাখী মেলা। পহেলা বৈশাখ থেকে শুরু হয়ে এই মেলা চলবে 7 বৈশাখ পর্যন্ত। এই বৈশাখী মেলা উপলক্ষে সকালে বাংলা একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিসিক এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে এই মেলা। মোট 98টি স্টল থাকবে এই মেলায়। নারী এবং নতুন উদ্যোক্তাদের প্রাধান্য দিয়ে মেলায় স্টল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে রাত 8টা পর্যন্ত চলবে এই মেলা। মেলায় বাংলা একাডেমির বইগুলো পাওয়া যাবে 50 থেকে 70% ছাড়ে।
বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য চৈত্র সংক্রান্তিতে ঘিরে নানা অনুষ্ঠান উৎসবের আয়োজনে মুখর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। সকাল 10টায় শিল্পকলা একাডেমিতে চৈত্র সংক্রান্তির উদ্বোধনী আয়োজনে যোগ দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এবার প্রথমবারের মতো সরকারিভাবে চৈত্র সংক্রান্তি পালিত হচ্ছে। আবহমান বাংলার চিরায়ত নানা ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনটি উদযাপনে বসেছে মেলা, দিনব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেটাতে যেন শুধু বিল্ডিং আর গাড়ি করাটাই উন্নয়নের মূল সংজ্ঞা না হয়। আমরা যেন আমাদের প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে পারি। আমরা যেন এরকম চৈত্র সংক্রান্তি পালন করতে গিয়ে, শাক খুঁজতে গিয়ে যেন আমাদেরকে বেগ পেতে না হয়। আমরা যেন আহলানে পালানে আমাদের শাক পেতে পারি। মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণের মামলা চার্জশিট প্রস্তুত, আদালতে দাখিল করা হবে আজ। 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, আসামিরা জামিন পেলে আইন মন্ত্রণালয়ের সমালোচনা করা হয়, কিন্তু যারা জামিন পেয়েছে তারা উচ্চ আদালত থেকে পেয়েছে। এখানে মন্ত্রণালয়ের কোনো করণীয় নেই। এ সময় বিশেষ ক্ষমতা আইন বাতিল নিয়ে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা জানান, ৭,১৮৪ রাজনৈতিক হয়রানিমূলক মামলা এখন পর্যন্ত প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। মডেল মেঘলা আলমের বিষয়ে উপদেষ্টা বলেন, যে প্রক্রিয়ায় মেঘলা আলমকে গ্রেফতার করা হয়েছে তা সঠিক হয়নি, তবে তার বিরুদ্ধে অভিযোগ আছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আছে তা নিয়ে পুলিশ তদন্ত করেছে। যে শিশু ধর্ষণ ঘটনা ঘটেছিল, এটা পুলিশে ইতিমধ্যে চার্জশিট প্রস্তুত করেছে। আমরা আশা করছি চার্জশিটটি আজকে আদালত দাখিল করা হবে। এবং আপনারা জানেন আমরা আইনগত যে পরিবর্তন এনেছি, চার্জশিট দাখিল করার পর 90 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। তবে আমরা যেহেতু ফরেন্সিক রিপোর্ট পেয়েছি, ডিএনএ রিপোর্ট পেয়েছি, ডিএনএ তে যেহেতু আলামত মিলেছে, আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরো অনেক দ্রুত গতিতে শেষ হবে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশ সই করেছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে তিনি উল্লেখিত স্থানে পদায়ন থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়। এর আগে গত 1 সেপ্টেম্বর ডিএমপির ডিবির প্রধানের দায়িত্ব পেয়েছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল। দর্শক, আমরা সংবাদের শুরুতেই জানিয়েছিলাম, ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে 30 কাঠা প্লট গ্রহণের পৃথক 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আমরা এই বিষয়ে জানবো। দুদক থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, মামলার বিস্তারিত একটু জানতে চাই, এ নিয়ে দুদক ব্রিফ করবে কিনা? আপনারা জানেন যে বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা রাজুকের ক্ষমতা অপব্যবহার করে যে 60 কাঠা প্লট ভাগিয়ে নিয়েছিল, তারই প্রেক্ষিতে দুদকে তাদের আলাদা 6টি মামলা করা হয়। তার ভিতরে 3টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও রেদওয়ান শেখ রেহানা এবং শেখ রেহানার ছেলে ববি সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়াও তারা এই প্লট তাদের ক্ষমতার অপব্যবহার করে, তাদের ঢাকা শহরে জায়গা এবং প্লট এবং ফ্ল্যাট থাকা সত্ত্বেও তারা সেগুলো গোপন করে এই প্লট নেওয়ায় তাদের বিরুদ্ধে এই মামলা করে দুদক। এবং তারই প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করা দুদক থেকে জানিয়েছে যে তারা সেই সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারেরা ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে প্রত্যেকে 10 কাঠা করে প্লট নেন এবং তাদের এই অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতি করে যে প্লট নিয়েছেন তারই প্রেক্ষিতে দুদক থেকে মামলা করা হয়। এবং এই ব্যাপারেই তাদের ব্যাপারে করা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা করা জারি আছে এবং তাদেরকে গ্রেপ্তার করা গেল কিনা এটা আগামী 27 এপ্রিল আবার দিন ধার্য করা হয়েছে। কিন্তু এই ব্যাপারে এখন পর্যন্ত দুদক থেকে আমাদেরকে কিছু জানানো হয়নি। এ নিয়ে তারা কোনো কথা বলবেন কিনা বলবেন। রাজীব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
100 বোমা বানানোর পারিশ্রমিক 40,000 টাকা। নিজেরাই বানাচ্ছে এসব বোমা, ঘরে ঘরে কারিগর। অঞ্চলের এক একটি বাড়ি, জমি, চর, নৌকা যেন বোমার আতুর ঘর। বাদ নেই স্কুলের ক্লাসরুমও। বোমার রসদও তারা বিক্রি করছেন এক পক্ষ আরেক পক্ষের কাছে। গোষ্ঠী বিবাদের জেরে শরীয়তপুরের বিলাসপুর 4 দশকের রণভূমি। কোথা থেকে মিলছে বোমার রসদ, দ্বন্দ্বের কারণ আর কি? সহকর্মী আখলাকুস সাফা ও SM শাকিলের সরেজমিন অনুসন্ধান। আর ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন। খোলা ময়দানের মতো এই জমিতেই 5 এপ্রিলের সেই ঘটনা, যার সূত্রপাত গ্রামের বাজারে দাঁড়ানোকে কেন্দ্র করে। একে অপরের উপর বোমা মারছে একই গ্রামের মানুষ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিলাসপুরে আধিপত্যের এই লড়াই চলছে 41 বছর ধরে। শুধু বোমার আঘাতে এ যাবৎ প্রাণ গেছে 8 জনের। গেল বছরের 27 মার্চ এমনই এক সংঘর্ষে বোমার আঘাতে প্রাণ যায় 25 বছর বয়সী সজীবের। মায়ের কান্নায় এখনো ভারী আশপাশ। আমার বাবার পেটের মধ্যে তো 37টা তারকাটা বাইর করছে, আর 11টা তারকাটা আমার বাবার পেটের মধ্যে আছিল। 15 রোজার দিন রাত্রে বম লাগলো, 22 রোজার দিন রাত্রে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। 1 মাস না যেতেই এপ্রিলের 24 তারিখ আরেক সংঘর্ষে প্রাণ যায় স্কুল ছাত্র সৈকতের। বোমার আঘাতে লুটিয়ে পড়েছিল ছেলেটি, পরে হাসপাতালে প্রাণ যায় তার। আমার বাবা আমারে সারা জীবন কাঁদতে দিয়ে গেছে গো। সৈকত মারা যাওয়ার পরও তার বাড়িতে হয় বোমা হামলা। একটা বোমা যাকে ছিন্ন করে আলাইছে, আমার বউনের রান্না বউ চিক করে দিয়া গেছে ওই ধারে। ফিরে আবার মনে করে আমার ঘরের ভিতরে মারছে, ফিরে পিছনে একটা বারান্দা হেনে মারছে। আমি আসলে এখানে খারইয়া। কত মানুষ আছে এরকম? এই যে আপনাদের প্রতিপক্ষের বোমার আঘাতে এ যাবৎ আহত 1000-এর উপর। স্থায়ী অঙ্গহানি, বোমায় উড়ে গেছে হাত বা পা, এমন সংখ্যা শতাধিক। আমার হাতটা চলে গেছে, কিন্তু আমার ওখানে আরেকজনের আমি একটা হাত দেখলে আমার খুব কষ্ট হয়। আমার বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করতে, কাম কাজ করতে অনেকটাই কষ্ট হয়। 1-1.5 লোক নিয়ে আসছিল, আসার পরে উনি হাতে বম ছিল, ওই বম মারছে, মারার পরে আমার এই পিছনে লাগছে। লাগার পরে আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে এলোপাথারি বম মারছে। পরে আমি ওই পর অবস্থা হাত দিয়ে ফিরেছি, হাতে আমার বমলে হাত উড়ে গেছে সাথে সাথে। প্রশ্নটা হলো, তারা কেন নিজেরাই নিজেদের মারছেন? অনুসন্ধানে যমুনা নিউজ। উঠে আসে দুজনের নাম। এলাকায় দুজনই পরিচিত বোমা কুদ্দুস আর বোমা জলিল নামে। কুদ্দুস বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। নিজের একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করতে 2001 সালে প্রথম বোমাবাজির শুরু তার হাত ধরেই। এলাকায় গড়ে ওঠা চরের জমি দখল নেয়া, পদ্মা নদীর নৌপথ, বালু তোলা আর মাছ শিকার নিয়ন্ত্রণ ছিল তার একার হাতে। একই ইস্যুতে তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবর। কুদ্দুসের বিরুদ্ধে নির্বাচনও করেছিলেন তিনি। বছরের পর বছর ধরে চলা তাদের এই যুদ্ধের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে হাতবোমা। সবশেষ পরিস্থিতিটা এমন যে কুদ্দুসের কাছ থেকেই বোমা কিনে তার সাথে যুদ্ধে নামে জলিলের সমর্থকরা। আপনি আমারে মারবেন, আপনি মার ফিরেতে যদি আমারও তো একটা কিছু করতে হবে। ওই ক্ষেত্রে আমাদেরও মনে করেন ওদের থেকে সংগ্রহ করতে হয়। যেই ছোট ছোট পোলাপানের দরকার আপনার এই যে খাতা কলম নিয়ে পড়াশোনার, তারা এখন এই বমের বালতি নিয়ে করতেছে। 24 বছরে অন্তত 60 বার এমন সংঘর্ষে জড়ায় দুপক্ষ। একটানা 16 দিনও চলেছে এই বোমা নিক্ষেপ। 37 বছর বয়সে এই প্রথম দেখলাম মারামারি। এই বিলাসপুরে মারামারি একটা মারামারিতে থামছে, ওই যে 5 এপ্রিল যেটা হইল। হ্যাঁ, পিছনে দেখছি একটা না 9 মাস 7 মাস 8 মাস মারামারি হয়েছে। কুদ্দুস আর জলিলের অপরাধের আমলনামা অনেক বিশাল। কুদ্দুসের বিরুদ্ধে 47টি মামলা, যার 27টি বোমা মেরে মানুষ হত্যা আর হত্যা চেষ্টার। জলিলের বিরুদ্ধে মামলা 50, যার 33টি বোমার। দ্বন্দ্বের শুরুটা মূলত 1984 সাল থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থিতার জায়গা থেকে। 2001 সালে যা হাতবদল হয়ে আসে কুদ্দুস ব্যাপারীর হাতে। তারা নিজেরাই বোমা বানান এবং নিজেরা নিজেদের উপর তা মারেন। মেরে এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এই কুদ্দুস ব্যাপারী আর জলিল মাতবর। পুরোটা সময় তাদেরকে শেল্টার দিয়ে এসেছেন এলাকার দুজন সাবেক সংসদ সদস্য। এখন এলাকার একটা অংশ বলছেন জলিল মাতবর জেলে থাকলে তারা ভালো থাকেন, আরেকটা অংশ বলছেন কুদ্দুস ব্যাপারী জেলে থাকলে তারা ভালো থাকেন। পিছনে সাবেক এমপি ছিল মোজাম্মেল ভুঁইয়া, ইকবাল হোসেনের কাগজপত্র সাহিত্যরা এইসব কাজ করছে।
একটা এমপি পারে না যে এলাকার মাইকিজা থামাইতে, এমপি আরও মাইল লাগাই রাখছে। কুদ্দুস ব্যাপারী আর জলিল মাতবর দুজনই এখন জেলে। শুনবো জাজিরা থানার ওসির কথা। মূল অপরাধী তারা তো পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে কোনো জড়িত, তারা তো পদ হোল্ড করে, তারা ওই সময়ে তারা ক্ষমতার অপব্যবহার করেছে। এ বোমা বানায় কারা? উত্তর, দুপক্ষের প্রায় সবাই। ঘরে ঘরে জানা বোমা বানানোর কৌশল। বহু অনুরোধ করে একজনকে রাজি করাই আমরা, তিনি বানিয়ে দেখান। উপকরণ সব সাথে থাকলে মাত্র 5 মিনিটেই তৈরি হয় এক একটি হাত বোমা। 100 বোমা তৈরি করলে পারিশ্রমিক 40,000 টাকা। নির্জন স্থান, বাগান, পদ্মার চর বা নৌকায় বসেও বানানো হয় বোমা। এই স্কুলটিও বোমা বানানোর আরেক স্পট। জানা গেল সংঘর্ষের সময় কয়েকজন থাকেন যারা তাৎক্ষণিক বোমা বানাতেই থাকেন। মহিলারাও আছে এগুলোর মধ্যে? মহিলারা পাহারা থাকে, যে পুলিশ আহেন, বেতন মানে 100 বোমা বানিয়ে দিব, একটা চুক্তি থাকে, এত টাকা দিব। কোথা থেকেই বা আসে এর রসদ? কুদ্দুস আর জলিল দুপক্ষের বক্তব্যে রুট একটাই। কুদ্দুস ব্যাপারীর ভাই, বোমা কুদ্দুসের ভাই নুর ইসলাম ব্যাপারী, সে হলো প্রতিটা এলাকায় বোমের সাপ্লাইটা করে, বারুচাইনা বিক্রি করে, মানুষের কাছে কাছে ব্যবসা করে। মাঝে মাঝে মনে করেন ওনার পিক আপে করে নিয়ে আসে, নওগাঁ থেকে, নরসিংদী থেকে, ঢাকা থেকে, নদীতে ওনার পিক আপে করে নিয়ে আসে। এসবের ভয়ে নিজ বাড়িতে থাকে না বিলাসপুরের বহু পরিবার। আহতদের অনেকেই পাল্টা মামলার আসামি হয়ে গ্রাম ছাড়া। সারা দাদা বাইরে দিই বমলে মানুষ খারাই রয়েছে, কইতে পারলে বাবা দুনিয়াতে আমি পুরো মানুষ আসছিলাম, দেখছি না তো কত এমনি আগুন লাগছে। যাওয়ার সুযোগ দেয়নি। প্রথমে আইসা ওরা গদ্দুর কোবাইলো, বাড়ি ঘর বম ফিকলো। ফায়ার সার্ভিস ওই ব্রিজের উপরে আসছিল, ওরা ওই ব্রিজের উপরে গাছ ফালাইয়া বম ফিকছে, তারা আর আসতে পারেনি, আমাদের আগুন নিবাইতে পারেনি। পারলে বাড়ি বেসে দেবো না, এই বিলাসপুরে থাকতে চাই না। এত বছর প্রশাসন তাহলে কি করেছে জানতে চাই জেলার এসপির কাছে। প্রশাসনে যারা ছিল তারা চেষ্টা করেছে, কিন্তু তারপরও অনেক সময় যে আইনের ফাঁকফোকরগুলো আসামে বেরিয়ে আসে এবং তারা এই যে নাশকতাগুলো সাধারণত করে থাকে। দুই ব্যক্তির দ্বন্দ্ব আর প্রভাবের আগুনে পুড়েছে এমন শত শত ঘর। এলাকার অবস্থা এখন এমন, বেশিরভাগ পুরুষ পলাতক, কেউ আছেন জামিনে আর বাকিরা জেলে। আর লম্বা সময় ধরে যারা নিজেদের এবং সন্তানদের এই বোমা আতঙ্ক থেকে বাঁচাতে চেয়েছেন, এলাকা ছেড়েছেন, তারা এখন এলাকায় ফিরতে চান, বাপদাদার ভিটে বাড়িতে। দরকার তাদের নিরাপত্তা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, বিলাসপুর, জাজিরা, শরীয়তপুর। শুভেচ্ছা সফরে চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে ভিড়েছে রাশিয়ান নৌবাহিনীর 3টি যুদ্ধ জাহাজ। দুপুরে টার্মিনালে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, মিলিটারি ও চট্টগ্রামস্থ রাশিয়ান অনারারি কনসুলার সহ বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি বন্দর কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ প্রদর্শন করবেন। ঘুরে দেখবেন বন্দরনগরীর বিভিন্ন দর্শনীয় স্থান। সফর শেষে জাহাজ 3টি 16 এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে। গাজীপুরে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও পোশাক কারখানায় হামলা ভাঙচুরের ঘটনায় মামলা হয়নি এখনো, ধরাও পড়েনি কেউ। শনিবার বিকেলে কালিয়াকৈর, কাশিমপুর, কোনাবাড়ি, বোটবাজার ও টঙ্গীর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আড়ালে কিছু উশৃঙ্খল মানুষ বাটার শোরুম, পেপসি কারখানা ও আবাসিক হোটেলে ইটপাটকেল ছুড়ে। রাতেও কোনাবাড়িতে বিভিন্ন দোকানপাট, পোশাক কারখানা ও শোরুমে হামলা ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। করা হয় অগ্নিসংযোগ। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল 2টি পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনায় অন্তত 45 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আগামী বছর থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে কর্পোরেট ট্যাক্স ও আয়কর রিটার্ন দেওয়া যাবে। সকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত প্রাক বাজেট সভায় এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। জানান, কর ব্যবস্থাপনায় অটোমেশনের বিকল্প নেই, এজন্য বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগ ছাড়া ট্যাক্স জিডিপির প্রবৃদ্ধি হবে না, এজন্য সহায়ক অবকাঠামো দরকার। তিনি রাজস্ব ব্যবস্থাপনা সহজ করার আহ্বান জানান। এবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু
রাজস্ব নীতি ও মুদ্রানীতির মধ্যে সমন্বয়ের তাগিদ দেন। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান বলেন, এনবিআর এর অটোমেশন হলে টেবিলের নিচ দিয়ে অর্থ লেনদেন কমে আসবে। এদিকে হিডেন ট্যারিফ দূরের তাগিদ দিয়েছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সহযোগিতা চেয়েছেন বিজিএমই এর সাবেক সহসভাপতি আসিফ আশরাফ। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সহযোগিতা দরকার। ব্যাংক খাতে অতিরিক্ত করের বোঝা কমানোর আহ্বান জানান তিনি। অটোমেশন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আমরা আসলে সেদিকে একাচ্ছি। আমরা একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি অটোমেশনের জন্য। আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে দেওয়া যাবে। এগুলো আমরা চেষ্টা করছি এগুলোকে মোবাইল অ্যাপেও নিয়ে আসার জন্য। প্রাইভেট সেক্টর লেড রুট যেটা আমরা বলে আসছি, এক্সপোর্ট লেড রুট যেটা বলে আসছি, যে প্রায় এইটাকে যদি আমরা ম্যাটেরিয়ালাইজ করতে চাই, পুরো জিনিসটাকে, নট জাস্ট ট্যাক্সেশন, পুরো জিনিসটাকে আমরা কম্বাইন্ডলি দেখতে হবে। শুল্কারোপ ইস্যুতে আবারও পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প। এবার স্মার্টফোন, ল্যাপটপের মতো ইলেকট্রনিক পণ্যকে বর্ধিত ট্যারিফের আওতামুক্ত বলে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। এসব পণ্যের বেশিরভাগই চীন থেকে আমদানি করে দেশটি, যাদের উপর মার্কিন ট্যারিফের হার এখন ১৪৫%। বিপুল এই শুল্কের বোঝা থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি ফিরল অ্যাপল, মাইক্রোসফটের মতো টেক জায়ান্টদের। চলতি মাসের শুরুতেই বিশ্বের বেশিরভাগ দেশের ওপর নানা মাত্রায় অতিরিক্ত শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। বর্ধিত শুল্ক ৩ মাসের জন্য স্থগিত ঘোষণার কয়েকদিনের মাথায় এবার আরেক ধাপ নমনীয় ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্সি প্রকাশ করেছে ট্যারিফ কোডের নতুন এক তালিকা। এতে বলা হয়েছে, বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপিত 10% শুল্ক কার্যকর হবে না ইলেকট্রনিক পণ্যে। চীনের ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য এই সিদ্ধান্ত। তালিকা অনুযায়ী মোট 20 ক্যাটাগরির পণ্য থাকবে বর্ধিত ট্যারিফের আওতামুক্ত। এর মধ্যে রয়েছে ডিস্ক ড্রাইভ, সেমিকন্ডাক্টর ডিভাইস, মেমোরি চিপ, ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে সহ নানা ধরনের যন্ত্রাংশ। এর ফলে অতিরিক্ত শুল্ক ছাড়াই পণ্য আমদানি করতে পারবে অ্যাপল, ডেল, মাইক্রোসফট সহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এই সিদ্ধান্ত 5 এপ্রিল থেকেই কার্যকর বলে বিবেচনা করা হবে। হঠাৎ শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়ে এখনও কোনো ব্যাখ্যা দেয়নি হোয়াইট হাউস। সোমবার এ বিষয়ে আরও আপডেট আসছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি সোমবার জবাবটা দেব। আমরা দেশ হিসেবে অনেক অর্থ পাচ্ছি, মূল্যস্ফীতি কমছে, আমেরিকানদের এখন আরও অর্থ আছে দেশের কোষাগারেও। গত কয়েক সপ্তাহে 2 থেকে 3 বিলিয়ন ডলার অর্জন করেছি, যা আগে কখনো হয়নি। এরপর সবার স্বার্থে ট্যারিফ কমিয়েছি। এখনও বিস্তারিত না জানা গেলেও স্বস্তি ফিরেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ টেক প্রতিষ্ঠানগুলোয়। আর ভোক্তারাও মনে করছেন, আইফোনের মতো পণ্যের দাম আকাশচুম্বী হওয়ার যে শঙ্কা ছিল, তা থেকে অন্তত রেহাই মিলছে। যুক্তরাষ্ট্রের বাজারে ৮০% আইফোনই তৈরি হয় চীনে, বাকি 20% ভারতে। শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় যন্ত্রাংশের বিশাল অংশই আসে চীন থেকে। এরপরও চীনের উপর ১৪৫% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে যুক্তরাষ্ট্রের ওপর ১২৫% ট্যারিফ ধার্য করে বেইজিং। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজা সিটির আল আহলি আরব হাসপাতালে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। মৃত্যু হয়েছে 12 বছরের কিশোর সহ কমপক্ষে 3 জনের। মধ্যরাতে বিমান হামলা টার্গেট হয় মূল প্রবেশপথ, জরুরি বিভাগ, সার্জিক্যাল অপারেশন ভবন এবং মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট। কয়েকশো রোগী চিকিৎসাধীন ছিল হাসপাতালটিতে। আশ্রয় নিয়েছিল বহু বাস্তুচ্যুতরা। একের পর এক বোমাবর্ষণে দিক বিদিক ছুটতে থাকে মানুষ। তৈরি হয় বিভীষিকাময় পরিস্থিতি। বের করে নেওয়া হয় চিকিৎসাধীনদের। খোলা আকাশের নিচে অবস্থান নেয় গুরুতর অসুস্থ রোগীরাও। হামলা ছাড়াও চিকিৎসা, অক্সিজেন মাস্কের অভাবে অনেকের প্রাণহানির শঙ্কা রয়েছে। এর আগেও বেশ কয়েকবার টার্গেট হয়েছে ব্যাপটিস্ট নামে পরিচিত হাসপাতালটি। গাজার চলমান ইসরায়েলি আগ্রাসনে পুরোপুরি ধ্বংস হয়েছে 34টি হাসপাতাল। প্রবল ঝড় বৃষ্টির কবলে পড়েছে চীন। বিপর্যস্ত বেইজিং সহ আশপাশের বিশাল এলাকা। প্রায় 2.5 কোটি বাসিন্দাকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্ত বাতিল করা হয়েছে বেইজিংয়ের 2টি প্রধান বিমানবন্দরের 838টি ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী। শহরটিতে ঘন্টায় 93 মাইল গতির প্রবল ঝোড়ো হাওয়া বইছে, যা গত অর্ধ শতাব্দীর রেকর্ড ছাড়িয়ে গেছে। তীব্র ঝড়ে উপড়ে পড়েছে 800-র মতো গাছ।
বন্ধ করে দেওয়া হয়েছে অনেক দর্শনীয় স্থান এবং ব্যবসা প্রতিষ্ঠান। সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কর্মসূচিও। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু যানবাহন, তবে হতাহত হয়নি কেউ। ওজন 50 কেজির কম হলে প্রবল ঝড়ে উড়ে যাওয়ার শঙ্কা রয়েছে, তাই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আন্ডারওয়েরদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। চীনের উত্তরাঞ্চলের বাসিন্দাদের দেওয়া হয়েছে এমন নির্দেশনা। স্থানীয় সময়ে গত শুক্রবার রাত থেকেই তীব্র ঝড় ও বৃষ্টিপাতের কবলে রাজধানী বেইজিং সহ বেশ কয়েকটি এলাকা। কোথাও কোথাও বাতাসের বেগ এতই বেশি ছিল যে উপড়ে পড়েছে শত শত গাছপালা, উল্টে গেছে যানবাহন। দুর্গত এলাকাগুলোয় জারি করা হয়েছে সতর্কতা। পাতলা গড়নের মানুষদের অনেকে ঠাট্টা করে বলে, ও তো ঝড় হলেই উড়ে যাবে। কিন্তু এবার সেই ঠাট্টাকে বাস্তবে আমলে নিতে হলো চীনকে। ঝড়ে উড়ে যাওয়ার শঙ্কায় ওজন 50 কেজির নিচে হলে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানী বেইজিং সহ দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দাদের। শুক্রবার রাত থেকেই প্রবল ঝড় ও বৃষ্টির কবলে পড়ে বেইজিং সহ চীনের উত্তরাঞ্চল। কোনো কোনো পাহাড়ি এলাকায় বাতাসের গতি পৌঁছায় প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 46 মিটার পর্যন্ত। উপড়ে গেছে 8 শতাধিক গাছ। স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্ত বাতিল করা হয়েছে বেইজিংয়ের 2টি প্রধান বিমানবন্দরের 838টি ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী। শহরটিতে ঘন্টায় সর্বোচ্চ 93 মাইল গতিতে প্রবাহিত হয়েছে ঝড়ো হাওয়া, যা ছাড়িয়ে গেছে গত অর্ধ শতাব্দীর রেকর্ড। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্ধ করে দেওয়া হয় অনেক দর্শনীয় স্থান ও ব্যবসা প্রতিষ্ঠান। সাময়িকভাবে বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠানও। রাস্তায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় মোটর বাইক ও সাইকেল। প্রবল বাতাসের তোড়ে উড়ে যেতে দেখা যায় রাস্তায় থাকা বহু কিছু। সতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষেরও হয় উড়ে যাওয়ার উপক্রম। অনেক জায়গায় হয়েছে তুষারপাত ও শিলাবৃষ্টিও। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। গত এক দশকে প্রথমবারের মতো অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে বেইজিং। চীনে আবহাওয়া নিয়ে সতর্কতার জন্য 4 স্তরের সংকেত ব্যবহার করা হয়, যার মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা। রোববার কিছুটা উন্নতির দিকে পৌঁছায় পরিস্থিতি, তবুও জারি আছে 4র্থ স্তরের সংকেত ব্লু অ্যালার্ট। কোনো কোনো এলাকায় এখনও তুষারঝড়ের শঙ্কাও রয়েছে। রেজমানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।